আছে কেন নেই। তো ইন্দ্রাণীর জার্নিটাই এরকম, কি 750 স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাটে থাকে, যে ফ্ল্যাটের ইএমআই চলে। এখন যে যার আর্নিং মেম্বার ইন্দ্রাণী নিজে একা, ইন্দ্রাণী নিজে একটি হসপিটালে অ্যাডমিট। তো কীভাবে সংসার আর হসপিটাল ম্যানেজ করে কীভাবে তার জীবনটাকে এগিয়ে চলে, এবং অদ্ভুত ব্যাপার সমাজ এখনও মানুষকে সেই সমস্ত মেয়েদেরকে প্রশ্ন তোলে যাদের হাজব্যান্ড থাকে না, বেঁচে আছে কি নেই সেই প্রশ্ন থেকে বড় কথা আগে দাগ ওঠে মেয়েদের যে কেন হাজব্যান্ড নেই, তাহলে কি মেয়েটি দায়িত্ব, সবাই মেয়েদের দিকে আমন্ত্রণ জানো, যাতে করে শুধু এন্টারটেনমেন্ট এবং ছবি যে জায়গা থেকে ছবি বানানো বা গল্প বলতে চেয়েছে ডিরেক্টর বা প্রডিউসাররা, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে একদম প্রথম থেকে আমি বলবো লোকে নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য ছবি বানিয়েছে। যারা চিৎকার করে বলতে পারছে না বা রাস্তায় হয়তো বিক্ষোভ করতে পারছে না, তারা কবিতা লিখেছে, তারা ছবি বানিয়েছে, তারা গান বানিয়েছে, যাতে কিছুর মাধ্যমে একটা পার্সেন্টেজ অফ অডিয়েন্স বা মানুষকে যদি ক্যাটার করা যায়, তাদের মূল্যবোধ, তাদের ভাবনা, তাদের চেতনা, সেটাকে স্বাভাবিক সঠিক ভুল বলে কিছু হয় না আমার মনে হয়, কিন্তু স্বাভাবিক মানে এত জাজমেন্টাল হয়ে গেছে আমরা সবাই থেকে একটা নাচতে ঘুরে যাবো। সেখান থেকে ইন্দ্রাণীদের চরিত্রটা আমার কাছে অনেক যে টিপিক্যাল বলবো না, হয়তো চারিদিকে তাই ভাবছি, কিন্তু একটা মেয়ে এরকম মেয়ে আমরা কিন্তু আমাদের চারিদিকে দেখতে পাই, একটা জোরসি মেয়ে বা একটা সিম্পল মেয়ে, সে তার নিজের মতন করে একা থাকলেই মানে সবাইকে নিয়ে থাকা মানে একাও একা সংসার করা যায়, একা থাকতে অনেক দায়িত্ব বেড়ে যায়। তার কারণ এখনও আমরা যে সোসাইটিতে থাকি, বাস করি, আমাদের বাস করতে হয়, সেখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কোয়েশ্চেন করতে যে তুমি কেন একা, তুমি কেন একা, তোমার হাজব্যান্ড যদি ছেড়ে যায়, সেখানে কোনো না কোনোভাবে তোমাকেই পয়েন্ট আউট। আজকে যদি একটা মানুষের একটা ছেলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়, সেখানেও একজন মহিলাকেই দোষারোপ করা হয়। একজন পুরুষকে কিন্তু কখনো কেউ বলে না যে তুমি কেন এটা, সব সময় একটা সংসার তো একজন সংসার মানুষ সবাই, সেখানেও যদি কোনো কারণে ফিল করি আমরা, সেখানেও খুব দোষারোপটা, বাচ্চা পড়াশোনা ভালো হচ্ছে না থেকে, খাবার ভালো হচ্ছে না থেকে, সব কিছু। আপনারা আজকে এখন মিডিয়া থেকে এসটিএর মতো অনেক মহিলারা আছে, আপনারা বলুন না, বাড়িতে কাজ করে আমাদেরকে কাজ করে আসতে হয় এবং বাড়ি গিয়ে পরের দিনের কাজগুলো ফিনিশ করতে হয়। দিস ইজ রিয়েল লাইফ, যেটা ইন্দ্রাণীর লাইফটা দেখানো হচ্ছে। তাকে বাড়িতে সে একটা চাকরি করে বাড়িতে টাকা দেয় বলে যে ছুটিটা পুরুষরা পায়, সেটা কিন্তু আমরা মহিলারা পাই না। তার কারণ আমাদের বছরের এটা অ্যানসেস্ট্রাল মেমোরি বলো বা মানে আমাদের জিনে ঢুকে গেছে। একজন মেয়ে সারা জীবন সে পড়াশোনা করে, একটা স্বপ্ন পোষণ করে, সে স্বপ্ন অনুযায়ী পড়াশোনা করে, তার বাবা মা তাকে আনতে করতে পারে। তো মহিলারা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, এটাই আচ্ছা। আমি মানে আমার কমফর্ট জোনটা ছেড়ে প্রত্যেকবার আমাকে বার করে দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় যদি একজন পুরুষ এসে একজন মহিলার বাড়িতে থাকে, তাহলেই তাকে কিন্তু সমাজ বলবে। আজকে আমি সিঁদুর পড়ি না বলে লোকে আমাকে বলে তুমি সিঁদুর পড়ো না, বিয়ে হয়েছে, শাখা পড়ো না, কিন্তু আমি যদি একটা বিয়ের চিহ্ন বহন করি, বিয়েটা তো আমি একা করি, দুটো মানুষ বিয়ে করেছে, তাহলে তার চিহ্নটা কোথায়, সে কি করছে? তো এবার এইগুলো থেকে যুদ্ধগুলো তো বাঁচতে পারবো না, এগুলো থেকে একটু স্টেপ নিয়ে। তো আমার মনে হয় যে ইন্দ্রাণী একটা মানে অদ্ভুতভাবেই আমার জীবনে এমন সময় ঢুকেছে এই চরিত্রটা, বা আমি এই চরিত্রটা করতে যাচ্ছি, এটার মাধ্যমে আমি অনেক রিয়েল প্রবলেমের কথা বলতে পারবো, বাট আমি চেষ্টা করবো। মানে সবটাই তো আমার হাতে নয়, যারা বসে আছে তারাও একটু একটু করে এই চরিত্রটাকে পাচ্ছে। আমি কাজ করতে পারবে বলছি যে যে সিরিয়ালগুলো বা টেলিফোনগুলো আমরা দেখি, সেইগুলো আমার পার্সোনালি আমার বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে রিকোয়েস্ট বোঝানো, যাতে করে শুধু এন্টারটেনমেন্ট এবং ছবি
রাস্তায় ভেবে হয়তো বিজ্ঞাপন করছে, তারা কবিতা লিখেছে, তারা ছবি বানিয়েছে, তারা গান বানিয়েছে, যাতে কিছুর মাধ্যমে একটা পার্সেন্টেজ অফ অডিয়েন্স বা মানুষকে ক্যাটার করা যায়, তাদের মূল্যবোধ, তাদের ভাবনা, তাদের চেতনা, সেটাকে স্বাভাবিক সঠিক ভুল বলে কিছু হয় না আমার মনে হয়, কিন্তু স্বাভাবিক মানে এত জাজমেন্টাল হয়ে গেছে আমরা সবাই থেকে একটা নাচতে ঘুরে যাবো। সেখান থেকে ইন্দ্রাণীদের চরিত্রটা আমার কাছে অনেক রিয়েল হচ্ছে, যে টিপিক্যাল বলবো না, হয়তো চারিদিকে তাই হচ্ছে, কিন্তু একটা মেয়ে এরকম মেয়ে আমরা কিন্তু আমাদের চারিদিকে দেখতে পাই, একটা ডোরসি মেয়ে বা একটা সিম্পল মেয়ে, সে তার নিজের মতন করে একা থাকলেই মানে সবাইকে নিয়ে থাকা মানে একাও একা সংসার করা যায়, একা থাকতে অনেক দায়িত্ব বেড়ে যায়। তার কারণ এখন আমরা যে সোসাইটিতে থাকি, বাস করি, আমাদের বাস করতে হয়, সেখানে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কোয়েশ্চেন করতে যে তুমি কেন একা, তুমি কেন একা, তোমার হাজব্যান্ড যদি ছেড়ে যায়, সেখানে কোনো না কোনোভাবে তোমাকেই পয়েন্ট আউট। আজকে যদি একটা মানুষের একটা ছেলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়, সেখানেও একজন মহিলাকেই দোষারোপ করা হয়। একজন পুরুষকে কিন্তু কখনো কেউ বলে না যে তুমি কেন এটা, সব সময় একটা সংসার, সংসার তো একজন সংসার তো সংসার মানে হচ্ছে সবাই, সেখানেও যদি কোনো কারণে ফেল করি আমরা, সেখানেও খুব দোষারোপটা, বাচ্চা পড়াশোনা ভালো হচ্ছে না থেকে, খাবার ভালো হচ্ছে না থেকে, সব কিছু। আপনারা আজকে এখন মিডিয়া থেকে এসটিএর মতো অনেক ভূমিকা আছে, আপনারা বলুন না, বাড়িতে কাজ করে আমাদেরকে কাজ করে আসতে হয় এবং বাড়ি গিয়ে পরের দিনের কাজগুলো ফিনিশ করে দিস ইজ রিয়েল লাইফ, যেটা ইন্টারনেট লাইফে দেখানো হচ্ছে। তাকে বাড়িতে সে একটা চাকরি করে বাড়িতে টাকা দেয় বলে যে ছুটিটা পুরুষরা পায়, সেটা কিন্তু আমরা মহিলারা পাই না। তার কারণ আমাদের বছরের এটা অ্যানসেস্ট্রাল মেমোরি বলো বা মানে আমাদের জিনে ঢুকে গেছে। একজন মেয়ে সারা জীবন সে পড়াশোনা করে, একটা স্বপ্ন পোষণ করে, সে স্বপ্ন অনুযায়ী পড়াশোনা করে, তার বাবা মা তাকে আনতে জানতে পারে, তো মহিলারা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, এটাই রীতি। আচ্ছা, আমি মানে আমার কমফর্ট জোনটা ছেড়ে প্রত্যেকবার আমাকে বার করে দেওয়া হবে, কিন্তু সেই জায়গায় যদি একজন পুরুষ এসে একজন মহিলার বাড়িতে থাকে, তাহলেই তাকে কিন্তু সমাজ বলবে। আজকে আমি সিঁদুর পড়ি না বলে লোকে আমাকে বলে তুমি সিঁদুর পড়ো না, বিয়ে হয়েছে শাখা পড়ো না, কিন্তু আমি যদি একটা বিয়ের চিহ্ন বহন করি, বিয়েটা তো আমি একা করি, দুটো মানুষ বিয়ে করেছে, তাহলে তার চিহ্নটা কোথায়, সে কি করছে? তো এবার এইগুলো থেকে যুদ্ধ করে তো বাঁচতে পারবো না, এগুলো থেকে একটু স্টেপ নিয়ে। তো আমার মনে হয় যে ইন্টারনি একটা মানে অদ্ভুতভাবেই আমার জীবনে এমন সময় ঢুকেছে এই চরিত্রটা, বা আমি এই চরিত্রটা করতে যাচ্ছি, এটার মাধ্যমে আমি অনেক রিয়েল প্রবলেমের কথা বলতে পারবো, বাট আমি চেষ্টা করবো, মানে সবটাই তো আমার হাতে নয়। যারা বসে আছে তারাও একটু করে এই চরিত্রটাকে পাচ্ছে। আমি ইন্দ্রাণীর মতো কাজ হওয়া, রিয়েল চরিত্র, রিয়েল ক্রাইসিস, রিয়েল সলিউশন, আমরা যেগুলো দেখি সেগুলো কি কোথাও কোনোরকম শিক্ষামূলক জিনিস আমাদের দেখানো হয়? দেখানো তো হয় না। প্রবলেম তো রোজকার জীবনে আমার প্রবলেম আছে, বাবুটার প্রবলেম আছে, ওর আছে, প্রত্যেকের আছে, সেই সলিউশনগুলো তো রিয়েল হওয়া দরকার। যে সলিউশনগুলো আপনার জীবনে, আমার জীবনে, সবার জীবনে আমরা যে সলিউশনগুলো নিয়ে ওয়ার্ক করবো, এরকম কাজ তো আমরা করি না, মানে যেগুলো দেখানো। এরকমই একটা জ্ঞান খুব রিয়েল চরিত্র আমার কাছে ইন্দ্রাণী। তো আমি ভেরি লাকি যে আমি চরিত্র আমি পোর্ট্রেট করতে পেরেছি। এবার এই চরিত্রটার একটা অফিস আছে, একটা বাড়ি আছে, একটা অসম্পর্কের গল্প আছে, আপনারা প্রথমে দেখেইছেন, এবং সেগুলো এবং সেখানেও আমি জানি প্রচুর জাজমেন্ট আসবে, কিন্তু আপনারা সবাই এখানে আছেন, আমি আপনাদের কাছেই এই প্রশ্নটা চলছে, একটা মানুষ বা একটা কিছু জীবনে কখন আসে, একটা জায়গা খালি করে করার জায়গা আমরা ভাবি যে জায়গা খালি হয়েছে, তো সেখানে একজন সিঙ্গেল মহিলা বা ডিভোর্সি মহিলা, তার যদি মনে হয় যে সারাদিনের সব কিছুটা করে একটা লোক আমার দরকার, সারাদিন
রিকোয়েস্ট যে জাজমেন্টগুলো আপনারা আস্তে আস্তে ছেড়ে দিন। একটা সমস্যা হলে সেই সমস্যার মধ্যে আগে নিজেকে ফেলুন। আমি যেটা বুঝতে পেরেছি আমার নিজের যেটুকু মতামত, আমার নিজের যেটুকু বিচার, যেটুকু বাঁধতে পেরেছি, এতটুকু সময় আমি এইটুকু পথ চলতে পেরেছি। আগামী দিনে আশা করছি আমি চ্যালেঞ্জেস আসবে, কিন্তু আমি চেষ্টা করবো সবার সাপোর্ট থাকে যে কোনোভাবেই এই সিরিয়ালটা এই টেলিসোডটা যেন আর 4টে গল্পের মতন আবার সেই এক জায়গায় পড়ে না যায়। আমি হাফ কথা পাচ্ছি না, তার কারণ পুরোটা আমার হাতে নয়। আই ট্রাই মাই বেস্ট যাতে আমি এমন একটা গল্প বলতে পারি যাতে করে 2-4টে মানুষও তাদের জীবনে যেন একটা রিয়েল ইন্সপিরেশন। সত্যতা, ইন্দ্রাণী একটা মাটিতে পা দিয়ে হাঁটা একটা চরিত্র। সিরিয়ালটাও কিন্তু আমাদের ঘরে ঘরে এরকম হয়, বাড়িতে গিয়ে কিন্তু যতই ক্লান্ত থাকি ছেলে মেয়েদের পড়াশোনা করাতেই হয়। তো এই যে গল্পটা ওরা এতক্ষণ ধরে বললো, এর যখন সংলাপ লেখা হয় তখনও কিন্তু কোনো কি বলবো মানে সুগার কোটেড খুব কিছু মানে মিষ্টির ওপর চিনি দিয়ে এরকম করে লিখতে হয় না, মানে একদম তোমার আমার বাড়ির কথা, এই সাবানটা দাও, আরে দেখো দেখো এরকম মানে একদম ঘরোয়া। আর আহা দেখো দেখো এই দেখো পড়ে গেল ভেঙে গেল, মানে এরকম এত সাধারণ কথাবার্তা, এটা ডায়লগ বলে মনেই হয় না, মানে এটা হওয়া উচিত। তো সুতরাং এই গল্পটার মধ্যে আর এখানে যে ছেলেটি আছে যে হিরো, সে হচ্ছে একটা দমকা বাতাস ইন্দ্রাণীর জীবনে। প্রথমে এই যেমন রবীন্দ্রনাথের রক্তকরবীতে রঞ্জন যে একটা যৌবনের বার্তা আনে, একটা যে খোলা হাওয়ার বার্তা আনে, আর নন্দিনী যে তারই খুঁজে থাকে, কিছুটা যেন সেই রকমই। হয়তো এখানে প্রথমে ইন্দ্রাণী সেটা বোঝে না, কিন্তু এই দমকা হাওয়াটা একটা ভীষণ পজিটিভ এনার্জি এই গল্পের। সেই গল্পের এনার্জিটা হতে পারে সে বয়সে ছোট, কিন্তু হাওয়াটা তো জেনুইন। সেই মুক্ত হাওয়ায় ইন্দ্রাণীর আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত গল্প। এটার সব থেকে বেশি ইন্টারেস্টিং এই যে বলছে সত্যি ঘটনা মনে হয়, সত্যি ঘটনাই মনে হয়। কারণ আমি নিজের ব্যক্তিগত জীবনে এত চড়াই উতরাই পার হয়ে দেখেছি যে ভীষণভাবে সত্যি একা থাকলে অনেক প্রশ্ন। সুতরাং আমার চেষ্টা থাকবে এবং সবার সাহায্যে যে এগুলো যেন ভীষণ জীবন্ত হয়ে যায়, চরিত্রগুলো যেন মনে হয় আরে কি চিনি, আরে ওই দাদু তো আমার দাদু, আরে এই ছেলেটা কেন আমার ভাই হলো না বা আমার বয়ফ্রেন্ড হলো না। এইরকম সময় যখন মানুষ বা দর্শক আফসোস করবে তখনই মনে হবে যে এটা সাকসেসফুল। এবং শশী সুমিত প্রোডাকশন এবং বাবু বণিক এবং প্রশান্ত, এদেরকে থ্যাঙ্কস যে এই সুযোগ আমি পেয়েছি। এবং সত্য মানে রিয়ালিটির কাছাকাছি লেখাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এবং বেশ লাগছে, কারণ নাটকীয় ডায়লগ সবসময় লেখা যায়, ঘরোয়া ডায়লগ আটপৌরে শাড়ির মতন ওটা লেখা বেশ চ্যালেঞ্জিং। আমার এই ভালো লাগছে লিখে, এইটুকুই বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবো। আমি রাম, আর আমি আগে মডেলিং করতাম, আর ধারাবাহিকে দিস ইজ মাই ফার্স্ট ডেবিউ। তো আই এম ভেরি 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 লাকি টু গেট বাবু স্যার অ্যাজ মাই ডিরেক্টর ইন মাই ফার্স্ট big break, because no matter in whichever mood you are, when you get and step into the flow of the set, he makes sure that you get into the character, and he helps me a lot. Sir, I love you, and it's really, I'm very lucky to have him in my first project. And আদিত্য চরিত্রটা আমার কাছে খুবই প্রিয়, কারণ কি আদিত্য যেখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা প্রথমে যেটা দেখেছেন যে হি ইজ এ ডক্টর, আমি একজন ডক্টর, বাট not the typical doctor যে শুধু ওই ছুরি কাছি দিয়ে বই মুখো, it's not like that. আদিত্য loves to enjoy his life, যে লাইফটাকে ভালোবাসে, and he loves to enjoy, so he's not that typical believer of the books and all everything. আর অবশ্যই ভালোবাসার তো একটা জায়গা রয়েই যায়, যেখানে আপনারা মধ্যে দেখতেই পেয়েছেন যে আমি বলছি যে ভালোবাসার কোনো বয়স থাকে না। And exactly, I will rely on this matter because love should always be unconditional, নিঃশর্তভাবে ভালোবাসা, যেখানে আমি এটা তুলে ধরেছি এই প্রোমোটা আপনারা দেখতে পেয়েছেন। So obviously I will try my best to portray this character with my heart and soul, and সবাই কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই আমার চেয়ে খুবই সিনিয়র, তাই সবাই আমি ট্রাই মাই বেস্ট, চেষ্টা করছি সবাইকে বেশি না রাগাবার, যাতে সবাই খুব রেগে না যায়। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পার্টে আম লার্নিং, মানে আমি প্রতিটা মুহূর্তে নতুন কিছু একটা শিখছি, বিকজ অঙ্কিতা দি, দেন সুব্রত স্যার,
বিকাশ স্যার, everybody. So আমার কাছে রোজ একটা চ্যালেঞ্জ, এভরি ডে ইজ এ চ্যালেঞ্জ ফর মি, যেখানে আমি নতুন কিছু শিখতে পারছি। অ্যান্ড I will give it all because it's a huge break for me and I will try my best to দর্শকরা যাতে আমাদের এই চরিত্রটা আর আমাদের এই গল্পটাকে ভালোবাসে আর দেখে, অ্যান্ড they should know that okay, love really exists. ধন্যবাদ। সবাই খুব কেয়ারিং, সবার কাছ থেকে খুব ভালোবাসা পাচ্ছি আর অনেক কিছু শিখতে পাচ্ছি, স্পেশালি বাবু আঙ্কেলের কাছ থেকে অনেক কিছুই শিখছি প্রত্যেক দিন আর খুব এনজয় করছি। ওকে যেদিনকে আমি অডিশনে দেখলাম যে ও খুবই শান্ত, খুবই টিমিড একটা বাচ্চা, কিন্তু ওকে এবং খুবই বাধ্য একটা বাচ্চা, কিন্তু ওকে যে পাঠটা করতে হচ্ছে, মায়ের সাথে ছোটবেলায় এটাই বলছে রোজ এক ব্রেকফাস্ট খাবো না, কেন তুমি আমাকে সময় দেবে না, আমাদের তো সমস্ত দাবি দাওয়া আবদার অত্যাচার সবটাই মাই করবে, সবটা যত ক্লান্ত হয়ে আসুক মা একটু খাইয়ে দেবে রাত্রিবেলা, ওটাই আবদার। বা আমি দেখেছি ছোটোবেলায় আমার ভাইও আমার খেতো ডাল আর ডিম সেদ্ধ, কিন্তু সেটা নাকি ওর মা ছাড়া কেউ বানাতেই পারে না, ঠিক আছে, সেদ্ধ ডাল আর সেদ্ধ ডিম সেটা নাকি মা ছাড়া কেউ বানাতে পারে না। তো এই সম্পর্কটা তো আর কোনো তুলনা হয় না, এই অ্যাটাচমেন্টটা আমরা কেউই আক্ষরিক অর্থে ডেসক্রাইব করতে পারবো না যে এটা কী। তো সেক্ষেত্রে ও কিন্তু খুবই ও জোরে কথা বলতেই পারতো না আগে, সেখানে ওর ভোকাল অনেক চেঞ্জ হয়েছে, আর ও খুবই ওবিডিয়েন্ট, মিষ্টি একটা বাচ্চা, পাকা বাচ্চা নয় একদমই। হ্যাঁ, তো সেজন্য ওর সাথে সময় কাটাতেও বেশ আস্তে আস্তে সবার সাথে খুবই নতুন, সপ্তাহ দুয়ে করলো শুটিং, এমন নয় যে দারুণ বন্ধুত্ব হয়ে গেছে। আর আমি সব কিছুতেই একটু স্লো আর কি, স্লো বাট স্টেডিটাই আমি পছন্দ করি, কিন্তু তাও মোটামুটি সংসারে যারা যারা আছে আমার মনে হচ্ছে তাদেরকে সামলে রাখতে পারবো। গল্প আস্তে আস্তে যেভাবে যাবে সেভাবে দর্শক মানুষ আপনারাও দেখতে থাকেন। যদি কোশ্চেন কিছু থাকে একবার দেখে শুভ একবার দেখে থাকা সমাধির অ্যাকচুয়ালি ইন্দ্রাণী আমি গল্প শুরুতেই বললাম যে মা বাবা নেই বলবো না, আছে। মা বাবা থেকে ইন্দ্রাণী কেন দূরে, এটাও আমাদের গল্পের একটা কেন্দ্রবিন্দু, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখাবো। দুই হচ্ছে ইন্দ্রাণী থাকে নিজের শ্বশুরবাড়িতে তার শাশুড়ি করছেন সমাধি, বাবা শ্বশুরমশাই করছেন বিকাশ দা, জেঠি শাশুড়ি করছেন সুচন্দাদি, আর মেয়ে পিকনি। এই বাড়িতে একটি অদ্ভুত ব্যাপার যে হয় না যে একটা মেয়েকে দেখে, এই যে অঙ্কিতা কিছুক্ষণ আগে আমি জিনিস মিস করে গেলাম, কিছুক্ষণ আগে বললো না যে আমি বেশ কিছু মানুষদের, বেশ কিছু মেয়েদেরকে যাতে নকশা মেয়েও শেখে দেখে, তেমনি এই বাড়িতে কাজ করে চাপা বলে একটি মেয়ে, যে চাপা পেছনে সাইকেলের পেছনে করে তার ছেলেকে নিয়ে আসে প্রতিদিন এই বাড়িতে, এবং সেই ছেলেটিকে ইন্দ্রাণী তার টাকা পয়সা দিয়ে পড়ায়। কিন্তু অদ্ভুতভাবে এই মেয়েটি চাপা যে প্রতিদিন ওই ছেলেকে যে শেখায় ইন্দ্রাণী, সেই প্রত্যেকটা টার্মস কন্ডিশনকে তার জার্নি, সাইকেল টু স্কুটি টু হসপিটালে একজন স্টাফ, এই একটি হয় না যে একটি মেয়ের হাত ধরে একটি কাজের মেয়েরও যে একটা বড় উত্তরণ হতে পারে, হয় না, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে কারো না কারো মার মধ্যে একটা বড় উত্তরণ দেখা যায়, এই কাজের মেয়েরও এখানে উত্তরণ আছে। তো কথা শুনেই বোঝা যাচ্ছে ভীষণ বাস্তবিক মাটিতে রেখে একটি গল্প। যাবা হচ্ছে পাপিয়া বলে দাদু, যে বেসিক্যালি দাদুর কাছে মানুষ, দাদু অ্যাকচুয়ালি এই হচ্ছে মন্টুদা, আদিত্য দাদু, তিনিও একজন ডক্টর, এবং তার 3 ছেলেদের কেউ এই ডাক্তারি প্রফেশনেই নেই। পরবর্তী ক্ষেত্রে দাদু নিজের হাতে নিজে পড়াশোনা করায় আদিত্যকে, সে লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসে, কিন্তু তার ইচ্ছে যে এলাম তো বটে, 1 মাস এনজয় করবো, কলকাতাটাকে দেখবো, তারপর চলে যাবে। কিন্তু কেন ও থেকে যাবে, আবার কলকাতায় কেন থেকে যাবে, এটাই তাদের টেলিভিশন। আর সব থেকে বড় কথা আরেকটা জিনিস বলবো, আমাদের যে ডিওপি আছে সৌরভ, সেও বেসিক্যালি অ্যাড এবং ফিল্মই করে, ওটাও ওর ফার্স্ট টেলিভিশন। তো বেসিক্যালি যে টাইটেলটা যারা আমরা ইন্টারনেটে শুনতে পাচ্ছি, যে বলাটা শুনতে পাচ্ছি, তো সেই ছেলেও যখন বাবাকে ছেড়ে চলে যায়, বা বাড়ির সবার হাত ধরে, ওয়াইফের হাত না ধরে
বাবা মার হাত না ধরে ছেড়ে বেরিয়ে যায়, বাড়ি কি ক্রাইসিস হতে পারে সেটাই হচ্ছে আমাদের বড়। সেটা তুমি কি বাবা বেসরকারিতে কাজ করতে হার্টের প্রবলেম বলে খুব বেশি ভারী কিছু করতে পারেন না, কিন্তু বর্তমানে উনি যেভাবে ক্যারেক্টারটা প্লে করছেন অসাধারণ। বাকিটা বিদ্যাধর চিত্রটা আমি এতদিন পর্যন্ত চিত্র করেছি একদম আলাদা আলাদা বলতে অন্যান্য এত চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমি অনেকদিন মানেটা কি? তো আমি বলছিলাম যেটা এর আগে আমি যখন অন্য একটা সিরিয়াল করতাম বাবু তত্ত্বাবধানে, তারপরে বেশ বছর পাঁচেক পরে আমি এরকম একটা সুন্দর সুন্দর চ্যালেঞ্জিং ক্যারেক্টার পেয়েছি এবং করতে গিয়ে পরে আমরা সবাই খুব এনজয় করি। এত সুন্দর সুন্দর কিছু কিছু সাজেশনস আসে যে সেটা করতে খুব ভালো লাগে আমার। তো নতুন পরিবার পেয়েছি, ভালোই লাগছে। এই পর্যন্ত এবারে কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। আসলে এই ধরনের যেভাবে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছে, থ্যাঙ্কস টু কালার্স বাংলা, যাকে এই ধরনের সাহসিক মানে সাগ্নিক স্যার, ঈশানিদি, মৌয়া, অর্ঘ, অজপা, এদের প্রত্যেকটা লড়াই মানে দেখার মতো, আগামী দিনগুলো দেখার মতো চ্যালেঞ্জিং। আর আমি শশী সুমিত্র থ্যাঙ্কস বলবো যে আমাকে ট্রান্সপোর্ট এরকম একটা গল্পের দায়িত্ব দেওয়ার জন্য। ঈশানিদিকেও বলবো এরকম ভয়ঙ্কর সাবজেক্টটা। এটা 2017 সালে এই গল্পটা আমিই দিই চ্যানেলকে। 17 সাল থেকে ডিম পেয়ে কখন যে ঈশানিদিটা আবার তুলে নিয়ে এসছে, যে এখন মনে হচ্ছে চলো বাস্তবিক জগতে এই সিরিয়ালটাকে আবার আমরা মাউন্ট করতে পারি কিনা দেখি। আর আরেকটা বড় জিনিস হচ্ছে লাস্ট কোভিডে 3-4 বছর মানুষের জীবনের অনেক চড়াই উত্তল দেখে ফেলেছে, লড়াই দেখে ফেলেছে। সেটা বেস অন হসপিটাল, মানুষের ঘর বাড়ি হয়ে গেছে। এই প্রত্যেকটা কোভিডের মধ্যে মানুষের নানান সমস্যার মধ্যে দিয়ে খুব সহজভাবে ভয় না দেখে, ভয় না পেয়ে খুব স্বাভাবিক লাইফ কীভাবে এগিয়ে যেতে পারে, সেটাও একটা বড় গল্প। এই লড়াই মাধ্যমে আমরা কোভিড পিরিয়ড হ্যাঁ, যেরকম নর্মাল ব্যাপার থাকে, যেটা স্যানিটাইজেশন তো রেগুলার ব্যাপার হয়েই থাকে, সেটা আলাদা করে